তা আমরা আজকে হোমিওপ্যাথি মেটেরিয়া মেডিকা পেন পিকচার নিয়ে আলোচনা করব। আজকে আলোচ্য বিষয় হচ্ছে চায়না বা সিনকোনা। পুরো নাম হচ্ছে চায়না অফিসিনালিস অথবা সিনকোনা অফিসিনালিস। তা এই চায়নাটাকে বা এই সিনকোনাকে আমাদের বলা হয় পৃথিবীর প্রথম হোমিওপ্যাথিক ওষুধ, অর্থাৎ সর্বপ্রথম হোমিওপ্যাথিক ওষুধের যতগুলো হোমিওপ্যাথিক ওষুধ আছে পৃথিবীতে যখন হোমিওপ্যাথি আবিষ্কার হয়, সর্বপ্রথম হোমিওপ্যাথিক ওষুধ হচ্ছে সিনকোনা অফিসিনালিস বা চায়না অফিসিনালিস। এই চায়না বা সিনকোনা এই ওষুধটা তৈরি হয় সিনকোনা বার্ক থেকে, অর্থাৎ সিনকোনা গাছের ছাল থেকে তৈরি হয়। এর একটা জন্ম বৃত্তান্ত আছে। হোমিওপ্যাথির জনক, ফাদার অফ হোমিওপ্যাথি, ক্রিস্টিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যান, উনি একজন বিশাল বড় অ্যালোপ্যাথিক ডাক্তার ছিলেন। একাধারে উনি ভালো কেমিস্ট, নাম করা কেমিস্টও ছিলেন, এবং তিনি বিশাল বড় দার্শনিকও ছিলেন। তিনি চিকিৎসা ডাক্তারি পাশ করার পরে চিকিৎসা করতে গিয়ে তার মনের মতো হচ্ছিল না। তিনি চিকিৎসা বিজ্ঞানের মধ্যে অনেক ভুল ত্রুটি এই সমস্ত দেখতে পান। দেখতে পেয়ে তিনি সর্বপ্রথমে তিনি একজন প্রখ্যাত অ্যালোপ্যাথি চিকিৎসক হয়েও চিকিৎসার যে সেবা কার্য বা চিকিৎসার যে কর্মসূচি সেগুলো বন্ধ করে দেন। দিয়ে যেহেতু মানুষের পেট আছে, পেটের জন্য তাকে কিছু রোজগার করতে হয়, তিনি তার সংসার চালানোর জন্য বিকল্প একটা প্রফেশন বেছে নিলেন। যেহেতু তিনি অনেকগুলো ভাষা, দেশ বিদেশের বহু ভাষা জানতেন এবং পড়তে পারতেন, লিখতে পড়তে পারতেন বলে তখন তিনি ওই বিভিন্ন বই অনুবাদ করা শুরু করেন। তা অনুবাদ বলতে যেহেতু তিনি জার্মান দেশের লোক, তা দেশ বিদেশের বিভিন্ন বইগুলো তিনি জার্মান ভাষায় অনুবাদ শুরু করেন। তা যেহেতু তিনি একজন চিকিৎসক, ডাক্তার, সেই জন্য সাউন্ডটা বন্ধ করো, সাউন্ড বন্ধ করো। সেই জন্য তিনি মেটেরিয়া মেডিকা গুলো অনুবাদ করা শুরু করলেন। খুব সম্ভবত সন্তুর ওখান থেকে সাউন্ডটা আসছে। তা এবার মেটেরিয়া মেডিকা তার মধ্যে একটা মেটেরিয়া মেডিকা, তার অথর হচ্ছে কালেনের মেটেরিয়া মেডিকা অনুবাদ করার সময় তিনি পেলেন একটা জায়গায় যে সিনকোনা বার্ক যদি খাওয়া হয় তাহলে ম্যালেরিয়ার মতো কম্প দিয়ে জ্বর আসে। আর যে সময়কার কথা আমরা বলছি, সেই সময় সারা পৃথিবী জুড়ে, এখন যেমন আমাদের করোনা প্রাদুর্ভাব সারা বিশ্ব জুড়ে কম্পমান, করোনা ভাইরাস, তা যুগে যুগে বিভিন্ন সময় কিছু রোগ সারা পৃথিবীতে বিশাল বড় প্রাদুর্ভাব দেখা দেয়। তা সেই সময় ম্যালেরিয়া প্রাদুর্ভাব ছিল, বিশ্বব্যাপী ম্যালেরিয়ার একটা বিশাল প্রকোপ ছিল। আর সেই সময় ম্যালেরিয়ার একটা স্পেসিফিক ওষুধ ছিল, সেই ওষুধটা সিনকোনা বার্ক থেকে তৈরি করা হতো। অর্থাৎ কুইনাইন বলে যে ওষুধটা, সেই কুইনাইন ওষুধটা তৈরি হতো সিনকোনা বার্ক বা সিনকোনা গাছের ছাল থেকে। এই সিনকোনা গাছের ছাল থেকে তৈরি হতো। তখন তিনি দেখলেন যে ওষুধটা খেলে রোগ সারে, সেই ওষুধটায়
আবার রোগ তৈরি করতে পারে। আর আজ থেকে 10,000 বছর আগে ভারতবর্ষে আয়ুর্বেদিক একটা প্রচলন ছিল, বিশাল বড়, সারা পৃথিবী জুড়ে আয়ুর্বেদিক একটা প্রচার প্রসার ছিল। আর আয়ুর্বেদিক মূল তত্ত্বটা ছিল বিষে বিষক্ষয়, অর্থাৎ ডিজিজ প্রডিউস দ্য ডিজিজ এবং এভরি ড্রাগ হ্যাজ ডিজিজ প্রডিউসিং পাওয়ার। অর্থাৎ যেটা ল্যাটিন ভাষায় বলা হয় সিমিলা সিমিলেবাস কিরেন্টা, আর আয়ুর্বেদিক ভাষায় বলা হয় সময়তে। আয়ুর্বেদিক ভাষায় বলা হয় সময়তে, আর ল্যাটিন ভাষায় বলা হয় সিমিলা সিমিলেবাস কিরেন্টা, আর ইংরেজিতে বলা হয় লাইক ডিজিজ কিওর লাইক, অর্থাৎ ডিজিজ কিওর দ্য ডিজিজ। এই যে বিষয়টা, তা অর্থাৎ আর্টিফিশিয়ালি কিছু ডিজিজ তৈরি করে রোগ নিরাময় করা যায়। তা তখন তিনি স্যামুয়েল হ্যানিম্যান প্রথম যে ওষুধটা তার নিজের শরীরে প্রুভিং করলেন, সেটা তার নাম হচ্ছে সিনকোনা বা সিনকোনা গাছের ছাল, যার থেকে তৈরি হয়েছে আমাদের সিনকোনা অফিসিনালিস বা চায়না অফিসিনালিস। তাই এই ওষুধটা ড্রাগ প্রুভিং করে আমরা যে লক্ষণগুলো পেয়েছি, সেই লক্ষণগুলো নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। স্যামুয়েল হ্যানিম্যান যে ড্রাগ প্রুভিং যে রেকর্ড তৈরি করেছিল, সে বিশাল বড়, সে 100-150 পাতার হবে। আমরা সেটাকে দৃষ্টিটুকু নিয়ে আমরা আলোচনা করব। আমরা অত কিছু আলোচনা করতে গেলে আমরা মনেও রাখতে পারবো না। তা এবং মনে রাখবেন যে চায়না কিন্তু বা সিনকোনা অফিসিয়ালিস, এই ওষুধটা কিন্তু স্যামুয়েল হ্যানিম্যান তার নিজের দেহের উপর প্রয়োগ করেছিলেন, প্রুভিংটা করেছিলেন। আপনারা অর্গান অফ মেডিসিনে পড়েছেন, ড্রাগ প্রুভিংটা করতে হয় হেলদি হিউম্যান বিইং এর উপরে, সুস্থ মানুষের উপরে ড্রাগ প্রুভিং করা হয়। তাই সুস্থ মানুষের উপরে ড্রাগ প্রুভিং করে আমরা যে লক্ষণগুলো পাই, সেইগুলো হচ্ছে আমাদের সেই রেকর্ড বুকটার নামই হচ্ছে হোমিওপ্যাথি ম্যাটেরিয়া মেডিকেল। তা আমরা ম্যাটেরিয়া মেডিকেল থেকে সংক্ষিপ্তভাবে যেটা পাই চায়নার ক্ষেত্রে বা সিনকোনা অফিসিনালির ক্ষেত্রে, সেটা হচ্ছে ফর স্টোর মানে হচ্ছে সবল, আর 30%, অর্থাৎ তার চেহারাটা হবে কালো রঙের, আর ফর সিস্টেম ওয়ান্স রোবাস্ট হুইচ হ্যাভ বিকাম ডেবিলিটেড, অর্থাৎ এক সময় সে বলবান ছিল, শক্তিশালী ছিল, আজ সে দুর্বল হয়ে গেছে। চেহারাটা হবে কিরকম? চেহারা হবে সবল চেহারা লোক হবে, গায়ের রং কালো হবে, আর তার মেন্টালিটি হবে স্বার্থপর, সেই ধরনের পেশেন্ট। এবং যার সিস্টেমটা হবে, এক সময় সে বলশালী বলবান ছিল, এখন সে ক্রমে দুর্বল হয়ে পড়ছে। কেন দুর্বল হচ্ছে? কারণটা হচ্ছে ব্রোকেন ডাউন ফ্রম এক্সস্টিং ডিসচার্জ, অর্থাৎ তার বিভিন্ন রকম ডিসচার্জ হওয়ার ফলে, এক্সেসিভ ডিসচার্জ হওয়ার ফলে, তার ক্লান্তি আসার ফলে সে আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। তাহলে মোট ব্যাপারটা দাঁড়ালো, এক সময় সে সবল শক্তিশালী ছিল, কিন্তু তার দেহ থেকে কিছু
ভাইটাল ফ্লুইড ডিসচার্জ, এক্সেসিভ ডিসচার্জ হওয়ার ফলে আস্তে আস্তে সে দুর্বল হয়ে পড়েছে। তা এরকম একটা লক্ষণ আমাদের হোমিওপ্যাথি আরেকটি মেডিসিনের মধ্যে আছে, তার নাম হচ্ছে কার্বোভেস। তা এবার হচ্ছে আমরা বলছি ভাইটাল ফ্লুইড ডিসচার্জের ফলে। তাহলে ভাইটাল বললে এক কথা তো আমরা বুঝতে পারছি না, তাহলে বিষয়টা কি হবে? ভাইটাল ফ্লু বলতে আমাদের দেহের যে সমস্ত মূল যে ফ্লুইডগুলো বের হয়, অর্থাৎ যে যেমন ধরুন আপনার কোনো কারণে এক্সেসিভ রক্তপাত হতে পারে, মেয়েদের এক্সেসিভ পরিমাণে মেনস্ট্রুয়াল ব্লিডিং হতে পারে, লিকোরিয়া হতে পারে, তারপরে ছেলেদের এক্সেসিভ সিমেন ডিসচার্জ হতে পারে, দ্যাট মে বি ডিউ টু মাস্টারবেশন হতে পারে। এছাড়াও অনেক ভাইটাল ফ্লুইড যেগুলো আমাদের বেরিয়ে যায়, সেই বেরিয়ে যাওয়ার ফলে যে দুর্বল হয়ে যায় আস্তে আস্তে, সেটার ক্ষেত্রে আমরা চায়নার কথা বিবেচনা করতে পারি। তাই চায়না, অর্থাৎ তাদের রেজাল্টটা দাঁড়ালো যে দুর্বলতার ক্ষেত্রে আমরা চায়না ব্যবহার করতে পারি। অ্যাপেথেটিক ইনডিফারেন্স, তার মেন্টালিটি হচ্ছে অ্যাপেথেটিক, উদাসীন। ইনডিফারেন্ট, ইনডিফারেন্ট মানে উদাসীন, অ্যাবসেন্ট মাইন্ডেড। ট্যাসিটার্ন, ট্যাসিটার্ন কথা মানে হচ্ছে স্পর্শকাতর। তাহলে চায়নার মেন্টাল সিমটম হচ্ছে অ্যাপেথেটিক, তারপরে ইনডিফারেন্ট, ট্যাসিটার্ন অর্থাৎ স্পর্শকাতর, উদাসীন, অ্যাবসেন্ট মাইন্ডেড, আর হচ্ছে ডেসপন্ডেন্ট, ডেসপন্ডেন্ট, গ্লোমি। ডেসপন্ডেন্ট কথা মানে হতাশ, গ্লোমি কথা মানে হতাশ, হ্যাজ নো ডিজায়ার টু লিভ, এবং তার এতটা ক্লান্তি থাকে যে তার বাঁচতে ইচ্ছা করে না, বাঁচার ইচ্ছা থাকে না। স্পেশালি হ্যামোরেজ, বিশেষ করে তার যে কোনোভাবে এক্সেসিভ ভাইটাল ফ্লো বা রক্তপাত হওয়ার ফলে অনেক সময় অশ্ব হয়, অনেকের অশ্ব হলে প্রচুর পরিমাণে রক্তপাত হয়, রক্তপাতের ফলে তার দুর্বলতা আসে। এই সমস্ত কারণে তার বাঁচার ইচ্ছা থাকে না, বাট ল্যাক কারেজ টু কমিট সুইসাইড। তার মধ্যে একটা, যেহেতু বাঁচার ইচ্ছে থাকে না, তখন তার একটা সুইসাইডাল টেন্ডেন্সি থাকে, কিন্তু সুইসাইড টেন্ডেন্সি থাকলেও সে সুইসাইড করতে ভয় পায়। হ্যাঁ, এলমেন্টস ফ্রম লস অফ ভাইটাল ফ্লুইড, অর্থাৎ সমস্ত রোগের উৎসটা হচ্ছে লস অফ ভাইটাল ফ্লুইড, স্পেশালি হ্যামারেজ, বিশেষ করে রক্তপাত, মেয়েদের ক্ষেত্রে এক্সেসিভ মেনস্ট্রুয়াল ডিসচার্জ, অথবা মেয়ে, মহিলা, পুরুষ সবার ক্ষেত্রে হচ্ছে এক্সেসিভ পরিমাণে যদি হ্যামারয়েড বা হ্যামারেজ বা পাইলসের ব্লাড সিক্রেশন হয়, বা অন্য কোনো কেটে গিয়ে যদি তার রক্তপাত হয়, এই এক্সেসিভ ব্লিডিংয়ের জন্য তার যে দুর্বলতা, সেই ক্ষেত্রে আমরা চায়নার কথা ভাবতে পারি। চায়না আরেকটা লক্ষণ হচ্ছে এক্সেসিভ ল্যাকটেশন। অনেক সময় বাচ্চারা, মানে বিশেষ করে মিল্কফেড বেবি যারা, তারা মাকে খুব বিরক্ত করে বারবার মায়ের দুধ খাওয়ার জন্য। তা কোনো মা যদি, তার বাচ্চা যদি এক্সেসিভ
মানে দুধ স্তন্যপান করে, সেখানেও কিন্তু একটা লস অফ ভাইটাল ফ্লুইডের একটা বিষয় এসে দাঁড়ায়। অর্থাৎ এক্সেসিভ ল্যাকটেশন, অতিরিক্ত স্তন্য দান বা বাচ্চাদের স্তন পান করানো, সেখানে একটা দুর্বলতার ব্যাপার থাকে। কোনো কারণে ডায়রিয়া, লুজ মোশন হলে সেখানে কিন্তু ভাইটাল ফ্লুইড ডিসচার্জ বা আমাদের যেটা দেহের যে জলীয় পদার্থ তা বেরিয়ে যায়। সাপুরেশন, অতিরিক্ত যদি পুজ হয় সেই ক্ষেত্রেও কিন্তু একটা ভাইটাল ফ্লুইডের একটা ঘাটতি হয়। এই এই যে সাপুরেশনের যে টেন্ডেন্সি, সেখানে আমরা ক্রিনিয়াম সাল্টের মধ্যে দেখতে পাই। আর কি অফ ম্যালেরিয়াল অরিজিন, অর্থাৎ আমরা শুরুতে যেটা আলোচনাটা করেছিলাম যে উৎস ম্যালেরিয়া রোগ থেকে কুইনাইন তৈরি হয়, এই সিনকোনা বার্গ থেকে কুইনাইন তৈরি হয়, আর কুইনাইনটা ব্যবহার করা হয় ম্যালেরিয়ার জ্বরে। সেই থেকে আমরা জানি যে সিনকোনা বার্গ থেকে যে ওষুধগুলো তৈরি হয় তা হচ্ছে ম্যালেরিয়ার জ্বরে একটা স্পেসিফিক ওষুধ, যদিও হোমিওপ্যাথি কোনো স্পেসিফিক ওষুধ বলাটা নীতিবিরুদ্ধ, কারণ হোমিওপ্যাথি কোনো স্পেসিফিক ওষুধ হয় না, টোটালিটি অফ সিমটমসের বেসিসে তার ওষুধ সিলেকশন করতে হয়। তাহলে এখানে ম্যালেরিয়ার ক্ষেত্রে আমরা চায়না বা সিনকোনা ব্যবহার করতে পারি উইথ মার্ক পিরিয়ডিসিটি। সেখানে আমাদের লক্ষণীয় একটা বিষয় আছে, সেটা হচ্ছে একটু আসে একটা ধারাবাহিকতা নিয়ে, অর্থাৎ পিরিয়ডিসিটি তার মধ্যে থাকে রিটার্ন এভরি 1 ডে, তার একটা নির্দিষ্ট ডিউরেশনের পরে আবার ফিরে আসে। যেমন এভরি 1 ডে হতে পারে, এভরি 7 ডেজ হতে পারে, একটা নির্দিষ্ট সময়ের পরে অন্তর অন্তর এটা হয়। রিটার্ন এভরি আওয়ার বা এভরি আদার ডে, এভরি আওয়ার হতে পারে। আফটার ক্লাইমেট্রিক উইথ দি প্রফিউজ হ্যামারেজ। তা ক্লাইমেট্রিক কথা মানে হচ্ছে বয়ঃসন্ধিক্ষণ। বয়ঃসন্ধিক্ষণ কাদের ক্ষেত্রে? মহিলাদের ক্ষেত্রে। মহিলাদের ক্ষেত্রে বয়ঃসন্ধিক্ষণে, অর্থাৎ যাকে আমরা বলি পিউবার্টি পিরিয়ড। পিউবার্টি পিরিয়ড বলতে কত থেকে কত পর্যন্ত? আমরা জানি যে মেয়েদের এই 12-13 বছর বয়স থেকে 45-50 বছর পর্যন্ত এই যে সময়টা, যে সময় তার মেনস্ট্রুয়াল ডিসচার্জ হয় বা মাসিক স্রাব হয়, এই সময়টাকে বলা হয় পিউবার্টি পিরিয়ড বা ক্লাইম্যাক্টিক পিরিয়ড। এই ক্লাইম্যাক্টিক পিরিয়ডে যদি তার প্রফিউজ হ্যামারেজ অর্থাৎ মেনস্ট্রুয়াল ব্লিড, তারপরে লিকোরি, এই সমস্ত হয়, সেই ক্ষেত্রে আমরা চায়নার কথা চিন্তা করতে পারি। অ্যাকুইট ডিজিজ ওপেন রেজাল্ট অফ দি ড্রপসি। অ্যাকুইট ড্রপসি কথা মানে হচ্ছে শোধ জমা, শোধ অর্থাৎ বিভিন্ন কারণে ইন্টারসেলুলার পেসে জল জমে। আমাদের দেহের মধ্যে যে ইন্টারসেলুলার পেসগুলো আছে সেই স্পেসে জল জমে বিভিন্ন কারণে। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে লাংস ডিসঅর্ডার, হার্ট ডিসঅর্ডার, তারপরে হচ্ছে লিভার ডিসঅর্ডার, কিডনি ডিসঅর্ডার। এই সমস্ত ডিসঅর্ডারগুলোর জন্য অনেক সময় আমাদের ইন্টারসেলুলার পেসে জল জমে, তাকে বলা হয় ড্রপসি। তাহলে এখানে অ্যাকুট ডিজিজ ওপেন রেজাল্ট ইন ড্রপসি। এই ড্রপসির জন্য অ্যাকুট অর্থাৎ প্রচণ্ড রকমভাবে অ্যাকুট ডিজিজের ফলে যে ড্রপসি হয়, তার ফল হিসাবে আমরা সেই ক্ষেত্রে আমরা চায়না বা সিনকোনা অকেশনালি ব্যবহার করতে পারি।
চায়নার আরো কিছু লক্ষণ আছে, সেটা হচ্ছে পেন, যন্ত্রণা। পেনগুলো কীরকম হবে? চায়নার পেন হবে ড্রয়িং পেন অর টিয়ারিং পেন ইন এভরি জয়েন্ট। তার যেখানে আমাদের জয়েন্ট আছে, সেই প্রত্যেকটা জয়েন্টের যন্ত্রণা হয়, অল দ্য বোনস, এবং সমস্ত হাড়গুলোতে যন্ত্রণা হয়। তারপরে হচ্ছে পেরিস্টেরিয়াম অ্যাজ ইট স্ট্রেন, মনে হয় সেখানে টেনে ধরছে, মুচড়ানো ব্যথা। সোর অল ওভার, সারা শরীরে মনে হচ্ছে ক্ষত হয়েছে। অ্যান্ড দেন গ্র্যাজুয়ালি ইনক্রিজ টু এ গ্রেট হাইট। সিনকোনা বা চায়না অফিসিয়ালদের হেডেক আছে, হেড সিমটমস আছে। হেড সিমটমসটা খুব রেড লাইন সিমটমস হচ্ছে অ্যাজ ইফ দ্য স্কাল উড বাস্ট। স্কাল কাকে বলে? স্কালটা হচ্ছে আমাদের মাথার যে খুলি, যে হাড়টা আছে, এই হাড় অনেকগুলো বোন দিয়ে তৈরি। তা মাথার যন্ত্রণা যে অনুভূতিটা, সেই অনুভূতিটা হচ্ছে অ্যাজ ইফ দ্য স্কাল উড বাস্ট, মনে হয় যেন আমার এই স্কালটা ফেটে বেরিয়ে যাবে। ইন্টেন্স থ্রম্বিং অফ হেড অ্যান্ড করোটিড, ফেস ফ্লাশেস ফ্রম অক্সিপুট ওভার দ্য হোল হেড। তবে এই যে ব্যথার টেন্ডেন্সিগুলো হচ্ছে ইন্টেন্স থ্রম্বিং অফ হেড, থ্রম্বিং মানে দবদবানি ব্যথা, মাথার মধ্যে দবদবানি ব্যথা। অ্যান্ড ক্যারোটিডস, ক্যারোটিড হচ্ছে ঘাড়ের যে আমাদের আটারিগুলো আছে, সেই আটারিগুলো। ফেস ফ্লাশেস, মুখটা মনে হচ্ছে ফ্লাশ করছে, মুখে একটা মানে ঝলসানোর মতো মনে হবে। ফ্রম অক্সিপুট, অক্সিপুট থেকে ওভার হোল হেড, অক্সিপুট থেকে পুরো মাথাটা আমাদের মানে যন্ত্রণা হয়। এই যন্ত্রণাগুলো বাড়ে কিসে? অ্যাগ্রাভেটেড বাই সিটিং অর লাইং, শুয়ে থাকলে যন্ত্রণা বাড়ে, আর হচ্ছে বসে থাকলে যন্ত্রণা বাড়ে। মাস স্ট্যান্ড অর ওয়াক, এই যন্ত্রণার সময় সে কি করে? মাস স্ট্যান্ড, দাঁড়িয়ে পড়তে হয় অথবা হাঁটতে হয়। আফটার হ্যামোরেজ অর সেক্সুয়াল এক্সিস, এই যন্ত্রণাগুলো দেখা দেয় কখন? আফটার হ্যামোরেজ, কোনো রকম ডিসচার্জ, ব্লাড ডিসচার্জ হওয়ার ফলে, সে যে টাইপের ব্লাড ডিসচার্জ হোক না কেন, এক্সেসিভ ব্লাড ডিসচার্জের ফলে, সেটা দ্যাট মে বি মেনস্ট্রুয়াল ব্লিড, দ্যাট মে বি বাই কাটিং or any injury, any type of, that may be hemorrhoid, piles, etc. তা এগুলো ক্ষেত্রে আমরা দেখতে পাই। আর হচ্ছে কি, ফেসটা কেমন হবে? ফেস হবে পেল, হিপোক্রেটিক, eyes sunken and surrounding by blue margin, চোখটা হবে কিরকম? মনে হয় ওঠরগত, অর্থাৎ গর্তে ঢুকে গেছে। and surrounding by blue margin, এবং ব্লু মার্জিনের মতো একটা মানে মার্কিং থাকে। আর হচ্ছে সাউন্ডটা বন্ধ করতে হবে। কার সাউন্ড আসছে? সাউন্ডটা বন্ধ করতে হবে।
ফেস পেল, আচ্ছা, চায়না বা সিনকোনা অফিসিয়ালসের হচ্ছে টুথেকটা কেমন হবে? টুথেক থাকবে, টুথেক হোয়াইল নার্সিং দ্য চাইল্ড, হোয়াইল নার্সিং দ্য চাইল্ড, এক্সেসিভ ফ্ল্যাটুলেন্স অফ দ্য স্টোমাক অ্যান্ড বয়েলস। আমরা ফ্ল্যাটুলেন্স যেটা বলে পেটে গ্যাস জমা অর্থাৎ বায়ু জমা, আমাদের যে সমস্ত ওষুধগুলো আমাদের মনে আসে তার মধ্যে আছে কার্বোভেজ, তার মধ্যে আছে লাইকোপোডিয়াম, তার মধ্যে আছে নাক্সভূমিকা, তারপরে আছে ম্যাকফক্স, তারপরে আমাদের চায়না। তা এগুলো সাধারণত এক্সেসিভ ফ্ল্যাটুলেন্সের একটা ইন্ডিকেশন থাকে। এবার চায়নার ফ্ল্যাটুলেন্সটা হবে স্টোমাক অ্যান্ড বয়েলের মধ্যে। স্টোমাক আমরা যেমন দেখি লাইকোপোডিয়ামের ফ্ল্যাটুলেন্সটা হয় রাইট সাইডে, কার্বোভেজ আপার অ্যাবডোমেন্টে, আর চায়নার ফ্ল্যাটুলেন্সটা হয় স্টোমাক বা বয়েলসের মধ্যে। ফার্মেন্টেশন, পেটের মধ্যে ফার্মেন্টেশন, ফার্মেন্টেশন মানে হচ্ছে আপনারা কেউ যদি গাজলা দেখে থাকেন, গাজলা বলতে যাদের গ্রামের বাড়ি তারা দেখে থাকবেন যে ওই খেজুরের রস থেকে একরকম মগ তৈরি করা হয়, সেই মগকে বলা হয় তাড়ি। সেই তাড়ি একটা ওষুধ দিয়ে ওই মিষ্টিটাকে ফার্মেন্টেশন করে। এই ফার্মেন্টেশন হচ্ছে গাজলা, অর্থাৎ এই গাজলা মতো বুটবুট বুটবুট করে, বুটবুট শব্দ হয়, তাই পেটের মধ্যে এরকম ফার্মেন্টেশন হয়, গাজলা হয় পেটের মধ্যে। তা এই পেটের মধ্যে ঘুরভাট ঘুরভাট যে করে, এটা চায়নার একটা অন্যতম সিমটমস। বেলচিং gives no relief. বেলচিং হচ্ছে উদ্গার, ঢেকুর তোলা। তাই কিছু কিছু বেলচিংয়ে দেখা যায় ঢেকুর তোলা পরে একটু আরাম বোধ করে, আর কিছু কিছু বেলচিংয়ে কোনো রকম আরাম বোধ করে না, তা তারা কোনো রিলিফ হয় না। তাই আমাদের চায়নার যে সিমটমসগুলো আছে, এই চায়নার সিমটমসে নো রিলিফ, কোনো রিলিফ হয় না। তাহলে আমরা কার্বোভেজের মধ্যে ফার্মেন্টেশন দেখেছি, ফ্ল্যাটুলেন্স দেখেছি, তো কার্বোভেজের মধ্যেও কিন্তু গ্যাস ঢেকুর ওঠার ব্যাপারটা আছে। তা কার্বোভেজের বৈশিষ্ট্য হচ্ছে কার্বোভেজের বেলচিংয়ে অর্থাৎ ঢেকুর তোলার ফলে তার আরাম বোধ করে, আর চায়নার ক্ষেত্রে কোনো রকম আরাম বোধ করে না। তাহলে আমরা এখানে যেটা আমরা কম্পারেটিভ মেডিকেল পড়ার সময় বিভিন্ন ওষুধের সঙ্গে তুলনা করি, তাহলে যখন কারো পেটের মধ্যে গ্যাস হচ্ছে, ফ্ল্যাটুলেন্স হচ্ছে, তাহলে আমরা রুগীকে প্রশ্ন করব, তোমার এই গ্যাস হওয়ার ফলে, ঢেকুর হওয়ার ফলে কি তুমি আরাম বোধ করো? যদি আরাম বোধ করে তাহলে হবে চায়না, আর যদি আরাম বোধ না করে, এই যদি আরাম বোধ করে তাহলে হচ্ছে কার্বোভেজ, আর যদি আরাম বোধ না করে তাহলে হচ্ছে চায়না। তাহলে আমরা এখানে কম্পেয়ার করতে পারছি। আচ্ছা, চায়না কিসে অ্যাগ্রাভেশনটা হয়? আফটার ইটিং ফুডস। আমরা যার জন্য কেস্টিং এর সময় আমরা ফুড ডিজায়ার অ্যান্ড অ্যাভারশন এই সমস্তগুলো কালেক্ট করি। ফুড ডিজায়ার, কোন ধরনের খাবার খেতে পছন্দ করে, কোন ধরনের খাবার
খেতে পছন্দ করে না, কোন ধরনের খাবার তার ডিসএগ্রি, খেয়ে হজম করতে পারে না, সেগুলো আমরা টেস্টিংয়ের সময় সংগ্রহ করি। তাহলে আমরা চায়নার ক্ষেত্রে দেখতে পাচ্ছি তার অ্যাগ্রাভেশনটা হয় ফল খাওয়ার ফলে। কোনো ফল খাওয়ার ফলে তার অ্যাগ্রাভেশন হয়। তাহলে ফল খাওয়ার ফলে যদি তার কোনো কিছু কমপ্লেন আসে, সেখানে চায়না আসতে পারে, আবার পালসেডিলা আসতে পারে। তাহলে আমরা এখানেও কম্পেয়ার করতে পারছি যে ফল খাওয়ার ফলে কী কী আরও রেপার্টরিতে আপনারা পাবেন, যে আরও অনেক কিছু আছে ফল খাওয়ার ফলে তার যে সমস্যাগুলো দেখা যায়। তার মধ্যে চায়না আছে, পালসেডিলা আছে, আরও অনেক ওষুধ আছে, সেগুলো আমরা রেপার্টরি থেকে সংগ্রহ করব। আমরা পেটে একটা যন্ত্রণা হয়, সেই যন্ত্রণার নাম হচ্ছে কলিক পেন। এই শুল বেদনা, কলিক পেন মানে হচ্ছে শুল বেদনা। তা চায়নার ক্ষেত্রে আমাদের কিন্তু শুল বেদনা আছে। শুল বেদনাটা কি হবে? অ্যাট এ সার্টেন আওয়ার ইচ ডে। এই শুল বেদনার একটা বৈশিষ্ট্য আছে। সে বৈশিষ্ট্য হচ্ছে যে সার্টেন একটা পিরিয়ডের সেই টাইম মতো তার সেই শুল বেদনাটা হবে পিরিয়ডিক। শুল বেদনাটা হবে পিরিয়ডিক। সার্টেন আওয়ার ইজ ডে, একটা নির্দিষ্ট সময়, সে দেখা গেল সকাল 10টার সময় হলো কিংবা বিকেল 3টের সময়, একটা নির্দিষ্ট সময় তার সেই শুল বেদনাটা হয়। এর প্যাথোলজিক্যাল ব্যাখ্যা কিন্তু আমরা দিতে পারবো না, এর প্যাথোলজিক্যাল ব্যাখ্যা কেউ দিতে পারবে না, কেন ওই সময়টা কেন হয়। অ্যালোপ্যাথিক ওষুধের কিছু প্যাথোলজিক্যাল ব্যাখ্যা দেওয়া যায়, কিন্তু হোমিওপ্যাথি এই সময়টা কেন হবে, কেন মানে লাইকোপোডিয়াম বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত তার অ্যাগ্রাভেশন হয়, এই ব্যাখ্যা কিন্তু কেউ দিতে পারবে না। তো তেমনি চায়নার একটা এরকম আনকমন পিকুলার সিমটমস আছে, যে আনকমন পিকুলার সিমটমসটা হচ্ছে সার্টেন আওয়ার ইচ ডে, পিরিয়ডিক্যাল, ফ্রম গলস্টোন, ফর্ম গলস্টোন, ফর্ম না কিন্তু ফর্ম, FORM, ফর্ম, ফর্ম মানে তৈরি করে গলস্টোন। আমরা এর আগের দিন গলস্টোনের নিয়ে আলোচনা করেছিলাম। কেরোডিনামের মধ্যে গলস্টোনের লক্ষণ আছে। আমরা গলস্টোনের আরও ওষুধের নাম আমরা বলেছিলাম, কাডুমাস বলেছিলাম, কাডুমাস গলস্টোনের একটা ওষুধ। তেমনি চায়নাও একটা গলস্টোনের ওষুধ, সে গলস্টোন তৈরি করতে পারে চায়না। ওটস অ্যাট নাইট অ্যান্ড আফটার ইটিং। তাহলে চায়না কখন দিতে হয়? ওটস অ্যাট নাইট, রাত্রিবেলা, অ্যান্ড আফটার ইটিং, খাওয়ার পরে। খাওয়ার পরে আমরা জানি নাক্স ভূমিকা খাওয়ার পরে তার বৃদ্ধি। আচ্ছা, আর বেটার হয় কখন? বেটার বেন্ডিং ডাবল। বেন্ডিং ডাবল হচ্ছে, আমরা অনেক সময় পেটের যন্ত্রণা দেখবেন পেটে হাত দিয়ে পুজো হয়ে যায়, অর্থাৎ একটা মানুষ তার দেহটাকে দুটো ভাঁজ করে ফেলে, যন্ত্রণা কুঁকড়ে যায়, সেইটাকে বলা হয় বেন্ডিং ডাবল। অর্থাৎ যন্ত্রণা কুঁকড়ে পেট ধরে কুঁকড়িয়ে যায়, এই ধরনের যন্ত্রণা আমরা চায়নার মধ্যে যেমন আছে, তেমনি আরও একটি ওষুধ, হোমিওপ্যাথি ওষুধ আছে, তার নাম হচ্ছে কলোসিন। কলোসিনতে কি আছে? কলোসিন যদি পেট চেপে ধরে থাকে তাহলে সে একটু আরাম বোধ করে। গ্রেট ডেবিলিটি, চায়নার মধ্যে এই সমস্ত সমস্যার সঙ্গে সঙ্গে তার মধ্যে একটা গ্রেট ডেবিলিটি থাকে, একটা দুর্বলতা ভাব থাকে, ট্রেমলিং থাকে, অ্যাভারশন টু এক্সারসাইজ, সে কোনো রকম ফিজিক্যাল ওয়ার্ক বা ব্যায়াম ট্যায়াম করতে চায় না, অ্যাভারশন টু এক্সারসাইজ। সেন্সেশন টু টাচ, আরেকটা
মস্ত বড় লক্ষণ। সে ওভার সেন্সিটিভনেস তার মধ্যে থাকে, সেন্সিটিভ টু টাচ, টু পেইন, টু ড্রাপ অফ এয়ার, অর্থাৎ যে চলমান যে হাওয়া, অর্থাৎ আমরা যেটাকে বলি প্রবাহমান হাওয়া, সেই হাওয়াটা সে সহ্য করতে পারে না। এন্টায়ার নার্ভ সেন্সিটিভ সিস্টেম এক্সট্রিমলি সেন্সিটিভ, তার শরীরে যত নার্ভ আছে সেই নার্ভগুলো প্রচণ্ড রকম সেন্সিটিভনেস থাকে। আনফ্রেশিং স্লিপ, ঘুম হচ্ছে, সেই ঘুমটা যেন একেবারে পরিষ্কার ঘুম না, তাতে ফ্রেশনেস নেই, তাতে সে ঘুমটা তার কোনো তৃপ্তি নেই। আনফ্রেশিং স্লিপ অর কনস্ট্যান্ট স্টুপর, অ্যাগ্রাভেটেড আফটার 3 AM। আমরা একটা নোট পাঠিয়েছিলাম আপনাদের, সমস্ত ওষুধের কোন সময় তার বৃদ্ধি, কোন সময় হ্রাস পায়, তার সে টাইম ডিউরেশন দিয়ে আপনারা কেউ সেগুলো ফলো করছেন কিনা জানি না। আমি বলেছিলাম জেরক্স করে আপনারা এটা টানিয়ে রাখবেন, আছে। তা এই নোটও আমি পাঠিয়েছিলাম, সেখানে প্রত্যেকটা ওষুধের একটা নির্দিষ্ট সময় অ্যাগ্রাভেশন হয়, সেই অ্যাগ্রাভেশন একটা চার্ট পাঠিয়েছিলাম। সেই চার্টগুলো আপনারা একটু স্টাডি করবেন। তা চায়নার ক্ষেত্রে তার অ্যাগ্রাভেশন টাইমটা হচ্ছে 3 AM, অর্থাৎ ভোর রাতের দিকে তার অ্যাগ্রাভেশন টাইমটা। উইকেন্ড আর্লি হ্যামরেজ, হ্যামরেজ অর্থাৎ রক্তস্রাব যেটা হয়, অফ মাউথ, মুখ থেকে তার রক্তস্রাব হতে পারে। আর কি, নোজ থেকে হতে পারে, বয়েলস থেকে হতে পারে, ইউটেরাস থেকে হতে পারে। তাহলে কোন কোন অরিফিস থেকে ব্লিডিং হতে পারে? আমরা অরিফিসগুলো হচ্ছে হ্যামরেজ ফ্রম মাউথ, নোজ, বয়েলস অ্যান্ড ইউটেরাস। আচ্ছা, লং কন্টিনিউড লঙ্গিং ফর সাওয়ার থিংস, টক খাওয়ার একটা প্রবণতা থাকে। ডিসপোজিশন টু হ্যামরেজ ফ্রম এভরি অরিফিস অফ দ্য বডি। তার চায়নার আরেকটা বড় বৈশিষ্ট্য হচ্ছে তার ব্লিডিং হওয়ার একটা টেন্ডেন্সি ফ্রম অল পার্ট অফ অল অরিফিস অফ দ্য বডি। অরিফিস বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের দেহের বিভিন্ন ছিদ্রগুলো আছে, সেই ছিদ্রগুলোকে বলা হয় অরিফিস। আমাদের সারা শরীরে বিভিন্ন অর্গান আছে, যেমন ধরুন কানের একটা ছিদ্র আছে, দুটো কানে দুটো ছিদ্র আছে, এটা হচ্ছে আমাদের একটা অরিফিস। নাকের একটা ছিদ্র আছে, এটা অরিফিস। আমাদের মলদার একটা ছিদ্র আছে, এটা অরিফিস। মেয়েদের ভ্যাজাইনা একটা অরিফিস। এই সমস্ত যে সমস্ত অরিফিসগুলো আছে সেখান থেকে একটা ব্লিডিং হওয়ার প্রবণতা আছে। অর্থাৎ তাহলে আমরা বুঝতে পারি কান দিয়ে রক্ত বেরোতে পারে, নাক দিয়ে রক্ত বেরোতে পারে, মুখ দিয়ে রক্ত বেরোতে পারে, রেকটাম দিয়ে রক্ত বেরোতে পারে, আর ভ্যাজাইনা দিয়ে রক্ত বেরোতে পারে। এই সমস্ত ব্লিডিং যে টেন্ডেন্সি থাকবে, সেই ওভার ব্লিডিংয়ের পরে যদি আমাদের মানে এই ব্লিডিংয়ের পরে যদি সে দুর্বল হয়ে পড়ে, সেই ক্ষেত্রে আমরা চায়নার কথা বিবেচনা করব। আর এই ব্লিডিংয়ের ফলে তার যে দুর্বলতা হয়, এই দুর্বলতার জন্য কি হয়, তার উইথ রিঙ্গিং দ্য ইয়ার, কানের মধ্যে একটা ভৌ ভৌ শব্দ হয়। আর কি, ফেন্টিং, সে অনেক সময় মূর্ছা যায়। ফেন্টিং, লস অফ সাইট, সে চোখে ঘোলা দেখে। জেনারেল কোল্ডনেস থাকে। সামটাইমস কনভালশন, কখনো কখনো
তার তরকা বা খিচুড়ি এই সমস্ত দেখা দিতে পারে, কনভালশন হতে পারে। এই কনভালশনের ক্ষেত্রে আমরা ফসফরাস এই সমস্ত ওষুধগুলো ব্যবহার করতে পারি। পেন আর অ্যাগ্রাভেটেড বাই স্লাইটেস্ট টাচ, এই সমস্ত পেনগুলো কিসে বাড়ে? স্লাইট, সামান্য একটা স্পর্শে তার বাড়ে। বাট রিলিভ বাই হার্ট প্রেশার, কোনো এখানেও একটা পিকুলার সিমটমস রয়েছে, সেটা হচ্ছে তার স্পর্শে বাড়ে, কিন্তু খুব জোরে চেপে হার্ট প্রেশার দিয়ে যদি চেপে ধরা হয় তাহলে সে আরাম বোধ করে। এই লক্ষণটা আছে ক্যাপসিকাম প্লাম্বামের মধ্যে। ওয়ান হ্যান্ড আইসি কোল্ড অ্যান্ড দ্য আদার ওয়ার্ম, আর একটা পিকুলার সিমটমস, সেটা হচ্ছে তার একটা সাইড হচ্ছে গরম, একটা সাইড হচ্ছে ঠান্ডা। ঠান্ডা মানে একেবারে বরফের মতো ঠান্ডা। তাহলে ওয়ান হ্যান্ড ইজ আইসি কোল্ড অ্যান্ড অ্যানাদার হ্যান্ডস আর ওয়ার্ম, গরম। এই লক্ষণটা আমাদের আরও অনেকগুলো মেডিসিনের মধ্যে আছে, সেগুলো হচ্ছে ডিজিলিটিস, ইপিকার, পালসেজিলা। এই সমস্ত ওষুধের মধ্যে আমরা এই লক্ষণগুলো পাই। আর কি? ইন্টারমিডিয়েট ফিভার, অর্থাৎ মাঝে মাঝে জ্বর আসে। প্যারাক্সিজম, তীব্র যন্ত্রণা। অ্যান্টিসিপেট ফ্রম 2 to 3 hours ইজ অ্যাটাক। দেখা যায় আর একটা পিকুলার সিমটমস হচ্ছে, সেই পিকুলার সিমটমস হচ্ছে 2-3 ঘন্টার অন্তর অন্তর তার প্রত্যাবর্তন হয়। এই লক্ষণটা ক্লিনিক্যাল সার্চের মধ্যে আছে। আর কি? রিটার্ন এভরি 7 or 14 days। আমরা প্রথমে বলেছিলাম এর একটা পিকুলার ব্যাপার আছে, হয় প্রতি ঘন্টায় ঘন্টায় তার প্রত্যাবর্তন ঘটে, অথবা 3-4 ঘন্টা অন্তর প্রত্যাবর্তন ঘটে, অথবা 2-3 দিন পর পর প্রত্যাবর্তন ঘটে, অথবা 7 দিন বা 15 দিন 14 দিন পরে তার প্রত্যাবর্তন ঘটে। এটা চায়নার একটা বৈশিষ্ট্য, পিকুলার সিমটমস। আমরা আনকমন পিকুলার সিমটমস বলতে পারি। এটা আমাদের কাছে, যেহেতু আমরা লক্ষণ ভিত্তিক চিকিৎসা করি, লক্ষণ দেখে চিকিৎসা করি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা কার্যকরী সিমটমস হচ্ছে এইরকম পিরিয়ডিক্যাল যে প্রকাশ হয়, এটা একটা আমাদের কাছে আনকমন পিকুলার সিমটমস। নার্ভস অ্যাট নাইট, তবে 14 দিন বা 7 দিন অন্তর অন্তর প্রত্যাবর্তন করতে পারে। এবার নেভার অ্যাট নাইট, কখনই সেটা রাত্রিবেলা হয় না। নেভার অ্যাট নাইট, রাত্রিবেলা কখনো হয় না। সোয়েটস প্রফিউসলি অল ওভার অন দ্য বিং কভার্ড অর ডিউরিং স্লিপ। এখানেও একটা পিকুলার সিমটমস আছে, সেটা হচ্ছে সোয়েট বা পার্সপিরেশন, যাকে আমরা ঘাম বলি। সেই ঘামটার মধ্যে একটা পিকুলারিটি আছে, সেটা হচ্ছে প্রফিউসলি, প্রচুর পরিমাণে হয়, অল ওভার দ্য অন দ্য বিং কভার্ড পার্ট। যেই অংশটা কোনো কাপড় দিয়ে ঢাকা থাকে, শুধু সেই অংশটা প্রচুর পরিমাণে ঘাম হয়। আর কোন সময়? ডিউরিং স্লিপ, ঘুমের মধ্যে তার ঘাম হয়। এই লক্ষণটা ঘুমের মধ্যে ঘাম হয়, এই লক্ষণটা কোনিয়ামের মধ্যে আছে। আচ্ছা, এবার আসা যাক আমরা অন্যান্য ওষুধের সঙ্গে রিলেশনটা কি। রিলেশন কমপ্লিমেন্টারি হচ্ছে ফেরামফস, ফলো ওয়েলস, অর্থাৎ যে ওষুধের সঙ্গে ভালো ফলো করে সেটা হচ্ছে ক্যালকেরিয়া ফস। আর হচ্ছে ইন হাইড্রোসেফেলাইট। হাইড্রোসেফেলাইট কথা মানে, হাইড্রো কথা মানে হচ্ছে জল, সেফালটা হচ্ছে মস্তিষ্ক থেকে এসছে কথাটা। মস্তিষ্কে অনেক সময় জল জমে, অনেকে দেখবেন, এটা খুব রেয়ার দেখবেন, আমরা 2-4টে রুগী দেখেছি, হ্যাঁ, দেহ থেকে মাথাটা বিশাল বড়, একে হাইড্রোসেফালাস বলে। এই অর্থাৎ মাথার মধ্যে জল জমে থাকার ফলে এটা হয়। সেই ক্ষেত্রে আমরা ক্যালকেরিয়া ফসের কথা চিন্তা করতে পারি। পাশাপাশি আমরা এখানে যদি আমরা
চায়না বা সিনকোনা অফিসিয়ালের লক্ষণ পাই, আমরা চায়না দিয়ে অতিরিক্ত আমরা আরোগ্য করতে পারি। আর অন্যান্য ওষুধের সঙ্গে কম্পেয়ার করা যেতে পারে চিলিনিয়াম সাল্ট ইন ইন্টারমিডিয়েট ফিভার, যেটা মাঝে মাঝে জ্বর আসে, সেই ক্ষেত্রে আমরা চিলিনিয়াম সাল্ট কথা চিন্তা করতে পারি। অ্যান্টিসিপিরেটিং টাইপ incompletable after digitatus selenium is useful in bad effect from excessive tea drinking or abuse of chamomile tea। আমরা আর কখন এটা ব্যবহার করতে পারি, অর্থাৎ যাদের মানে প্রচুর পরিমাণে চা খাওয়ার অভ্যাস অথবা অ্যাবুজ অফ দ্য ক্যামোমাইল টি। ক্যামোমাইল হচ্ছে এক ধরনের হার্বাল টি, হ্যাঁ, বিভিন্ন রকম হার্বসে তৈরি হয়, ক্যামোমাইল টি বলা হয়। সেই এক্সেসিভ অ্যাবুজ অফ দ্য ক্যামোমাইল টি, সেই ক্ষেত্রে আমরা চায়নার কথা চিন্তা করতে পারি তার সেই বিষক্রিয়া নষ্ট করার জন্য, ওয়েন হ্যামারেজ রেজাল্ট। এবং এই সমস্ত ক্ষেত্রে যদি তার এক্সেসিভ ব্লিডিং হওয়ার একটা প্রবণতা থাকে, সেই ক্ষেত্রে আমরা চায়না বা সিনকোনা অফিসিয়ালিস ব্যবহার করতে পারি। চায়নার অ্যাগ্রাভেশন কখন হয়? চায়নার অ্যাগ্রাভেশন হয় ফ্রম স্লাইটেস্ট টাচ ড্রপ অফ হেয়ার এভরি আদার ডে, মেন্টাল ইমোশন, লস অফ ভাইটাল ফ্লুইড। আমরা শুরুতেই বলেছিলাম যে লস অফ ভাইটাল ফ্লুইড, অর্থাৎ আমাদের দেহে যে সমস্ত ভাইটাল ফ্লুইডগুলো আছে, সেই ভাইটাল ফ্লুইডগুলো যদি কোনো কারণে, যে কোনো কারণে যদি লস হয়, সেই ক্ষেত্রে যে তার যদি দুর্বলতা দেখা যায়, আমরা চায়নার কথা চিন্তা করতে পারি। মেন্টাল ইমোশনস, তার মানসিক ইমোশনের জন্য যদি তার দুর্বলতা আছে, সেই ক্ষেত্রে আমরা চায়না ব্যবহার করতে পারি। আর একটা পিকুলার লক্ষণ আছে এভরি আদার ডে, অর্থাৎ আজকে হলো, যে টাইমটা হলো, কালকে বাদ দিয়ে আর পরশু দিন এটা হলো, অথবা 3 ঘন্টা বা 2 ঘন্টা অন্তত ঠিক সেম টাইমে হলো, অথবা 7 দিন বা 15 দিন অন্তর সেম টাইমে হলো। এই যে পিরিয়ডিক যে অ্যাগ্রাভেশন, সেই ক্ষেত্রে এই জিনিসটা আছে। আর হচ্ছে সেন্সিটিভ টু টাচ আর ড্রপ অফ এয়ার, অর্থাৎ প্রবহন হাওয়ার স্পর্শে তার এটা বৃদ্ধি হয়, আর স্লাইটেস্ট টাচে বৃদ্ধি হয়। এই সমস্ত কারণে তার বৃদ্ধিটা হয়। আর অ্যামিনেশন বা উপশমটা কখন হয়? হার্ট প্রেশার, হার্ট প্রেশারে তার উপশম হয়। আর একটা উপশম হয় বেন্ডিং ডাবল, অর্থাৎ যদি সে পুজো হয়ে, মানে পেটের মধ্যে ভাঁজ দিয়ে নিচের দিকে পুজো হয়ে থাকে, তাহলে সে উপশমটা হয়। বেন্ডিং ডাবলে তার উপশম, হার্ট প্রেশারের উপশম। হার্ট প্রেশারে আমরা অনেক সময় দেখেছি ব্রাইনিয়াতে হার্ট প্রেশারের উপশম হয়। আবার বেন্ডিং ডাবলের ক্ষেত্রে কলোসিনতে উপশম হয়। তাহলে আমরা শুধু ওই বেন্ডিং ডাবল হলেই কলোসিনের এই চায়নার কথা চিন্তা করবো তা নয়, আমরা হার্ট প্রেশার হলে শুধু চায়নার কথা চিন্তা করবো তাই না, আমাদের তখন অন্যান্য ওষুধের সঙ্গে কম্পেয়ার করতে হবে। অর্থাৎ হার্ট প্রেশার কোন কোন ওষুধ আছে, বেন্ডিং ডাবলে কোন কোন ওষুধ আছে, এই সমস্ত সামগ্রিকভাবে আমাদের কম্পেয়ার করে তবে আমরা একটা ওষুধে আমরা পৌঁছাবো। আবারও আমি মনে করিয়ে দিই, যারা স্পেসিফিক ওষুধ চিন্তা ভাবনা করছেন, তারা জীবনে কোনোদিন হোমিওপ্যাথ করতে পারবেন না। হোমিওপ্যাথি সার্থকতা করতে গেলে আপনাকে কম্পারেটিভলি আলোচনা করতে হবে, আর সিঙ্গেল মেডিসিনের দিকে নজর দিতে হবে। সিঙ্গেল মেডিসিনগুলো কীভাবে করা যায় সেদিকে চেষ্টা করতে হবে। অনেকে দেখেছি তারা একটা টেন্ডেন্সি আছে, অল্প সময়ের মধ্যে সে কিছু করতে চায়, যার ফলে সে কম্বিনেশন ওষুধ খুঁজে খুঁজে বেড়ায়। এই কম্বিনেশন ওষুধে জীবনে কোনোদিন হোমিওপ্যাথি শেখা যাবে না। হোমিওপ্যাথি শিখতে হলে ওই মাথা থেকে ওই কম্বিনেশন ওষুধের কথা চিন্তা ভাবনা দূর করে
সিঙ্গেল মেডিসিনের কথা চিন্তা ভাবনা করতে হবে, এবং হোমিওপ্যাথি শিখতে গেলে সত্যি সত্যি করে হোমিওপ্যাথি শিখতে গেলে তার পেন পিকচারগুলো মাথার মধ্যে রাখতে হবে, পাশাপাশি কম্পারেটিভ আলোচনা করতে হবে। তা আমরা আজকে সংক্ষিপ্তভাবে যে চায়না নিয়ে আলোচনা করলাম। আগামী দিন আমরা আমাদের নেক্সট যে প্রোগ্রাম আছে সেটা হচ্ছে কম্পারেটিভ ম্যাটেরিয়া মেডিকা। আমরা আগামী দিন এই কম্পারেটিভ ম্যাটেরিয়া মেডিকা নিয়ে আলোচনা করব।